টেরোরিস্ট অর্গানাইজেশন, তখন কিন্তু প্রত্যেকটা রাষ্ট্র একসাথে আরেকটা রাষ্ট্রের ডকুমেন্টস ইনফরমেশন শেয়ার করে। এটা আন্তর্জাতিকভাবে এই কাজটা করছে এই সন্ত্রাসীদেরকে রুখে দেওয়ার জন্য। সো ভারতের জন্য যেমন মিয়ানমারের এই জান্তা সরকার একটা মাথা ব্যথার কারণ, সেইখানে ভারতের সেনা প্রধান কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আমরা বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই এবং একটা ইনক্লুসিভ ইলেকশন চাই। ফলে আপনি এই ইঙ্গিত দেখে তো আপনার কাছে স্পষ্ট যে ভারত বাংলাদেশে একটা দীর্ঘ সময় এই ইলেকশন ছাড়া এই অবৈধ দখলদার বাহিনীকে তারা আসলে মেনে নেবে না। এখন আপনি বলতে পারেন যদি মেনে না নেয় তাহলে কি হতে পারে? ভারত নিশ্চয়ই এসে বোমা ফেলবে না, ভারত নিশ্চয়ই এসে দখল করে নেবে না। ব্যাপারটা ওইভাবে আমরা না ভাবি। ভারত যেটা করবে সম্পর্ক ছিন্ন করবে। আপনি ভেবে দেখেন তো, পৃথিবীর বৃহত্তম শক্তির একটি হচ্ছে ভারত, এবং ভারত যদি কোনোভাবে এই দখলদার বাহিনীর সাথে সম্পর্ক ছিন্ন করে তো এদের তো না খেয়ে মরতে হবে। বিশেষ করে বাংলাদেশের সাধারণ মানুষ খুব বিপদে পড়বে। এবং এই ইউনূস, কিন্তু এই অন্তর্বর্তী সরকার কি বাংলাদেশের সাধারণ মানুষের কথা ভাবে? কারণ ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিরুদ্ধে কোনো রকম কোনো কঠোর পদক্ষেপ নেয়নি, কিন্তু যখন একটু সামান্য পদক্ষেপ নিয়েছে তার সব থেকে বেশি প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপর। তার ভাবনা চিন্তা কি অন্তর্বর্তী সরকারের একেবারেও রয়েছে, তাদের মাথাতে রয়েছে? দেখুন, ভারত আমার জানা মতে ভারত বাংলাদেশের মানুষকে নিয়ে যতটা চিন্তা করে, মানে এইভাবে ভাবে যে বাংলাদেশের মানুষের মধ্যে যে কোনো ধরনের যদি ভারতের ব্যাপারে বিরূপ ভাবনা থাকে সেটা যাতে না হয়, বাংলাদেশের মানুষ যাতে বিপদে না পড়ে, এবং চেষ্টা করে যে বাণিজ্যিক ভাবে বা নানান ভাবে বাংলাদেশের মানুষ ভালো থাকে। ভারত কিন্তু এটা একটা ভারতের ডিপ্লোম্যাটরা বা ভারতের রাজনীতিবিদরা কিন্তু এটা সিরিয়াসলি এটা নিয়ে কনসার্ন। এটা আমি জানি, ব্যক্তিগত নলেজের মাধ্যমে এটা আমি জানি। দেখুন, এইটার একটা উদাহরণ আমি আপনাকে দিতে পারি। যেমন এতদিন কিন্তু বাংলাদেশের মানুষ জানতোই না যে বাংলাদেশের সাথে ভারতের এমন একটা চুক্তি রয়েছে যে বাংলাদেশের গার্মেন্টস এর পণ্যগুলো ভারতের বিভিন্ন আপনার এয়ারপোর্ট দিয়ে যেত, যাতে করে বাংলাদেশের অর্থ কম খরচ হয়। মানে প্রতি মাসে সম্ভবত 3 থেকে 4 হাজার কোটি টাকা বাঁচাতে পারতো বাংলাদেশ, এই সাশ্রয় করতে পারতো শুধুমাত্র ভারত কোন রকমের সুযোগ সুবিধা ছাড়া একদম নিঃস্বার্থভাবে তাদের মাটি দিয়ে আপনার এই পণ্যগুলো আপনার বহন করত। তাহলে বাংলাদেশের অর্থনীতি একটা বড় ধরনের নির্ভর করছে আরএমজির উপরে, রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপরে। ভারতের উপরটা করেছে। আমাদের দেশে যেখানে চিনির দাম হয়েছে আপনার 50, 100, 120 ছাড়িয়ে গিয়েছিল, ভারত থেকে আমদানির ফলে সেটা দুম করে নেমে এসেছে 40-50 টাকাতে। ভারতীয় পেঁয়াজ বলেন, এখন প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ এটা উৎপাদন করছে না কেন, বাংলাদেশ পারছে না কেন, সেই সব আলোচনাতে আমি যাবই না। সোজা কথা হচ্ছে যে বাণিজ্যিক দিক থেকে যদি ভারত এই সাহায্যগুলো না করত, এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে নিঝুম আপনি এটাকে সাহায্য মনে করছেন কেন? এটা তো এক ধরনের ব্যবসাও হচ্ছে। ভারত যদি বাংলাদেশের সাথে এই চুক্তিগুলো, আপনি জানেন যে অন্য দেশের সাথে ভারতের যে চুক্তির যে প্রাইসিং গুলো বাংলাদেশের ক্ষেত্রে তারা অনেকটুকু ফ্লেক্সিবল থাকে। আপনি যদি শুধুমাত্র ভারত শ্রীলঙ্কার সাথে কেমন ব্যবসা করে আর বাংলাদেশের সাথে কেমন ব্যবসা করে সেইটার একটা কম্পেয়ার করেন, আপনি আমার এই উত্তরগুলো আপনি পেয়ে যাবেন। ফলে আমি নানানভাবে ভারতের ব্যাপারগুলো এই ধরনের কৃতজ্ঞতা আমি প্রকাশ করি, কারণ ভারত বাংলাদেশের জনগণের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল, ভারত বাংলাদেশের জনগণের প্রতি খুবই সহমর্মিতা। তারপরেও মৌলবাদী সংগঠনগুলোর যে প্ল্যান, তা দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় ধরে ভারতকে কি করে কোণঠাসা করা যায়, ভারত কি করে দখল করা যায়, সেই প্ল্যান তাদের রয়েছে। কি করে পশ্চিমবঙ্গ আগে দখল করবে, কি করে 7 সিস্টারকে উত্তপ্ত করবে, এবং গোটা দেশের মধ্যে কি করে আগুন ছড়িয়ে দেবে, সেই চিন্তা ভাবনা তাদের মাথায় থাকছে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি বাংলাদেশে যদি কখনো আপনি আসেন, আমি বলবো যে আপনি সাধারণ মানুষের সাথে একটু কথা বলে দেখবেন। একটা অংশ ভারত বিদ্বেষী হলেও বাংলাদেশের অসংখ্য মানুষ ভারতের প্রতি এক ধরনের সহমর্মিতা, ভালোবাসা তাদের রয়েছে। ওয়ান সাইড অফ দ্য বলবো যে মানে পলিটিক্স যদি আমরা দেখি তাহলে এরকম মনে হতে পারে, কিন্তু যারা এখন দখল করে আছে তারা হচ্ছে এন্টি ভারত যে গ্রুপটা, তারা ফুয়েল করছে নানান ভাবে। ফলে আপনি এটা বেশি দেখতে পাচ্ছেন। তো আমি একটা কথা বলছি, যেখানে ভারতের মতো একটা রাষ্ট্রে আমাদের ভারতের তরুণদের সাথে বাংলাদেশের তরুণদের একটা মিথস্ক্রিয়া হওয়ার কথা ছিল, ভারতের বিভিন্ন ইউনিভার্সিটির সাথে বাংলাদেশের ইউনিভার্সিটির কোলাব হওয়ার কথা ছিল, কোলাবোরেশন, ভারতের কালচারের সাথে বাংলাদেশের কালচারের একটা মেলবন্ধন হওয়ার কথা ছিল। আপনি
পুরো ভারতকেও যদি আপনি না ভাবেন, আমি যদি শুধুমাত্র পশ্চিমবঙ্গকেও ধরি, যে পশ্চিমবঙ্গের কালচার এবং বাংলাদেশের কালচার ইজ অল সেম। আমাদের খাদ্য, কৃষ্টি, সংস্কৃতি, ভাবনা, আমরা এগুলোকে খুবই মানে ওয়াইজলি এগুলোকে আমরা এক্সচেঞ্জ করতে পারতাম। বিশেষ করে এক ধরনের বাতাবরণ তৈরিও হয়েছিল। ভারতীয় শিল্পীরা বাংলাদেশে আসছে, অভিনয় করছে, আমাদের অভিনয় শিল্পীরা এখানে আসছে। দেখুন, ভারতের থেকে প্রচুর অনেক কিছু নেওয়ার আছে। কালচার একটা কালচারালি এত রিচ একটা কান্ট্রি, এবং একটা সময় তো এই পুরো কন্টিনেন্ট এক ছিল, ফলে বাংলাদেশ থেকেও নেওয়ার আছে অনেক কিছু ভারতের। তো সবকিছু মিলিয়ে আমাদের যেখানে কালচারালি সংস্কৃতি তত বেশি সমৃদ্ধ হয়। ভারতের কালচারালি যেই রিচনেসটা, সেটা আমরা নিতে পারতাম। দেখুন, ভারত আমাদের পাশের দেশ, তাদের যেই মানে আপনাদের যেই পলিটিক্যাল চর্চা, এখানে অনেক ধরনের পলিটিক্স নিয়ে মতদ্বৈততা আছে। লক্ষ্য করে দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যখন এখানে এলেন, সবগুলো দল একত্রিত হয়ে গেছে। কাশ্মীরের যখন আপনাদের হামলা করা হলো, প্রত্যেকটা দলের আলাদা আলাদা মতবাদ আছে, তারা এক হয়ে গিয়েছে যে ভারত ওয়ান ইন্ডিয়া, তাই তো। তো এই যে ভারতের এই কালচার অফ ইউনিটি, দ্য কালচার অফ দ্য কনসেপ্ট অফ ইউনিটি রিগার্ডলেস অফ ডিফারেন্সেস, এই জিনিসটা তো বাংলাদেশের জন্য অনেক বড় একটা উদাহরণ। আমি একদম পাশের রাষ্ট্র থেকে কিছু নিচ্ছি না, তাকে আমি একটা পায়ে ল্যাং মারছি, অথচ আমি নিজে একটা ছোটখাটো একটা মানুষ, আমার মাত্র 1,70,000 আর্মি, আমার মনে 10টা ফাইটার যেটা নাই, আমি যুদ্ধ করে 4 দিনের জন্য দখল করবো। হ্যাঁ, এটাও বলা ভালো, একেবারে নিজুমবাবু অসংখ্য ধন্যবাদ। এটা তো ভালো কথা না, এটা আপনাকে বলে নেওয়া ভালো, তা নাহলে আপনার ভুল বোঝাবুঝির সুযোগ থাকবে। সেটা হচ্ছে যে সামরিক বাহিনীর পক্ষ থেকে কিন্তু এগুলো বলা হচ্ছে না। বাংলাদেশের সামরিক বাহিনী এটা চিন্তাও করেন এবং কেন করবে। হ্যাঁ, বাংলাদেশের সাথে কোনো যুদ্ধ লাগলে সেটা আলাদা বিষয়, সেনাবাহিনী চেষ্টা করবে তাদের যা সম্পদ আছে তা দিয়ে ফাইট করার, কিন্তু এগুলো বলছে কারা? এই ভারত বিরোধী রাজাকার আলবদররা। ফলে এটা একটা বড় ধরনের প্রভাব ভারতের রাজনীতিতে এবং ভারতের ক্ষেত্রে তৈরি করবে, যদি ইউনূস তার এই প্ল্যানগুলো বজায় রাখে। এই যে তারেকের সাথে থাকা, জাতীয় সরকার বানানো, জামাতকে নিয়ে জামাতের স্বরাষ্ট্রমন্ত্রী করা, জামাতকে আনা, এটা ভয়ঙ্কর ব্যাপারের দিকেই আগাচ্ছে, এটাই আমার কাছে মনে হচ্ছে। একদম ভারত বিরোধী যে দলগুলো রয়েছে, যারা ভারতে বিদ্বেষ, মানে এদের একটা বড় সড়ো প্ল্যান রয়েছে। ঘুমিয়ে আমরা অনেক কিছু স্বপ্ন দেখতে পারি, চাঁদে পৌঁছে গেছি, মহাকাশ যানে করে, এরকম অনেক কিছু ভাবতে পারি, কিন্তু বাস্তবে যদি আমাকে যেতে হয় তার একটা কঠোর পরিশ্রম রয়েছে এবং অনেকটা পথ আমাদের হেঁটে যাওয়ার বিষয় থাকে। এই যে স্বপ্ন দেখা, মানে সেখানে ভারত হাত গুটিয়ে বসে থাকবে বলে মনে করা হচ্ছে। সেই প্রশ্ন উত্তর আসছে। আপনি সাংবাদিক বলেছেন আমাকে, আমি আসলে আইনজীবী পেশাতে, অবশ্য এখন না। তারপরও যেভাবে আমি গত কয়েক বছর ধরে কাজ করছি সাংবাদিকতা, আপনাদের সাথেও আমাকে তুলনা করছেন, সেটার জন্য আমি খুবই আনন্দিত। বাট তো আলটিমেটলি যেটা হচ্ছে, আমার কাছে মনে হয় যে আপনি ভারত কি চুপ করে বসে থাকবে কিনা, সেই আলোচনাটাতে আসার আগে আপনাকে এটাও বলে নেওয়া ভালো যে ইউনূস কিন্তু এই পরিকল্পনাতে নিজে আবার প্রেসিডেন্টও হতে চাইছে, অর্থাৎ তারেক রহমানকে প্রধানমন্ত্রী করণের মধ্য দিয়ে এবং এই ভারত বিরোধী গোষ্ঠীটাকে সংগঠিত করবার মধ্যে দিয়ে নিজেও ক্ষমতার একটা বলয়ে থেকে যাবে, এই ধরনের একটা আলোচনা হচ্ছে বলে শুনতে পেরেছি।